আন্ডারস্ট্যান্ড। তো আমাদের মনে রাখার জন্য যেটা করতে হবে, এই ধরনের চ্যাপ্টার্স গুলোতে কি হয়, কোয়েশ্চেন্স আসে। তো আমরা কোয়েশ্চেন্স গুলোকে কি করে হ্যান্ডেল করতে পারি, জাস্ট এন্টার ক্রিস্প করে পুরো চ্যাপ্টারটাকে যদি ক্রিস্প করা যায়, তাহলে কতগুলো জিনিস আমাদের আগে জেনে নিতে হবে, তারপর আমরা ব্রিফিং করে নেবো। ফর এক্সাম্পলস, অ্যাটমস এন্ড নিউক্লিয়াসে কি কি পড়তে হবে, মানে হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, হাউ উই ক্যান ব্রিফ দ্য এন্টায়ার চ্যাপ্টার। ফার্স্ট থিং, যে কনসেপ্ট গুলো, আমি দুটো ক্লাস নেব, দুটো ক্লাসে অ্যাটমস নিউক্লিয়াস হয়ে যায়। স্যার ফার্স্ট ক্লাসটা যেটা দেখাচ্ছি, রাদারফোর্ড এক্সপেরিমেন্ট, ডি ব্রগলিও, আমি ডিটেলসে বলে দেবো কি কি জায়গা থেকে কোয়েশ্চেন আসবে, নর্মালি ওখান থেকেই কোয়েশ্চেন আসে। তোকে ফার্স্ট বলতে হবে যে অ্যাটমিক মাস ইউনিট, এই জিনিসটা জানতে হবে। আচ্ছা, এই অ্যাটমিক মাস ইউনিট কথাটার মানেটা হচ্ছে বেসিক্যালি, এটাকে আমরা অনেকভাবে রিপ্রেজেন্ট করি, বাট মেনলি উই উইল রিপ্রেজেন্ট অ্যাজ 1/12 of the mass of carbon. So you can say 1/12 of the mass of carbon আইসোটোপ আছে, সেটা হচ্ছে বেসিক্যালি 12C অ্যাটম। ব্যাস এইটুকু যদি মনে রাখতে পারিস তাহলেই হয়ে যাবে। এবং এটার যে ভ্যালুটা, if you can remember fine, if you cannot then okay, no problem. So that is 1.66 into 10 to the power minus 27 kg. So এই জিনিসটাকে যে অ্যাটমিক মাস ইউনিট, দিস উই ক্যান শর্টেন করলে আমরা AMU বলে থাকি, দিস উই সে অ্যাজ AMU, দ্যাট ইজ দ্য অ্যাটমিক মাস ইউনিট। তো আমাদের কাজ হয়ে গেল যে 1/12 of the mass of the carbon isotope. নেক্সট কনসেপ্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে আইসোটোপ, এটা একটা নাম্বার। এটার মধ্যে তিনটে কনসেপ্টকে আমরা রিলেট করব মেনলি, সেটা হচ্ছে আইসোটোপ, আইসোবার and C is isotope. মনে রাখার সুবিধার জন্য শুধু এটা বলে দিই, আইসোটোপে মানে অ্যাটমিক মাস ইউনিটে দেখা যাচ্ছে এখানে বেসিক্যালি সেম এলিমেন্ট এবং ডিফারেন্ট ইন মাস ইজ কল্ড বেসিক্যালি আইসোটোপ, মানে অ্যাটমিক স্পেসিস অফ সেম এলিমেন্ট হবে, ডিফারেন্ট ইন মাসেস। তার মানে কিভাবে, যেমন ধর হাইড্রোজেনের 1H1, এটা তুই এখানে ডাইটেরিয়াম গেলি, সো বেসিক্যালি ডাইটেরিয়ামে গেলে ইউ ক্যান সি ডাইটেরিয়ামে হিয়ার ইউ ক্যান রাইট ডাউন 2H1। তো আমার সেম এলিমেন্টের হলো বেসিক্যালি হাইড্রোজেনই হচ্ছে, এবং এইখান থেকে একটা জিনিস যেটা মনে রাখা হয় যে আমার যেটা নাম্বার অফ প্রোটনসটা আসছে সেটা বেসিক্যালি সেম হয়ে যাচ্ছে, আমার মাস নাম্বারটা ডিফার করে যাচ্ছে। সো বেসিক্যালি দ্য মাস নাম্বারটা ডিফার করছে, প্রোটন নাম্বারটা সেম হয়ে যাচ্ছে। আইসোবারে গেলে অল নিউক্লিয়াস হ্যাভ সেম মাস নাম্বার, মানে এখানে মাস নাম্বার যেটা হবে ইন কেস অফ আইসোবার, সো ইট ইজ বেসিক্যালি সেম মাস নাম্বার, এটা দেখার আছে। আমি আর এক্সাম্পল দিয়ে টাইম নষ্ট করছি না, কারণ এগুলো তোদের জানা আছে। আইসোটোনে যেটা হবে, সেই নিউক্লিয়াস হ্যাভিং সেম নিউট্রন নাম্বার, সো হিয়ার ইউ ক্যান সি দিস ইজ দ্য সেম নিউট্রন নাম্বার। মানে কি কি পড়তে হবে এটা বইতে একদম কমন এক্সাম্পলস উইথ এক্সাম্পলস দেখে নিবি, তো এটাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এবার তোর আরেকটা কনসেপ্ট এখানে যেটা লাগবে সেটা হচ্ছে 3 নম্বর কনসেপ্টের মধ্যে মাস ডিফেক্ট, এই জিনিসটা পড়তে হবে যে হোয়াট ডু ইউ মিন বাই মাস ডিফেক্ট। এই মাস ডিফেক্ট কথাটার মানে হচ্ছে বেসিক্যালি ডিফারেন্স ইন মাস। তো যেটা ডিফারেন্স ইন মাস হবে অফ এ নিউক্লিয়াস, if you go by the nucleus, then different in mass of the nucleus and its constituents, difference is mass of the nucleus and its constituents, সেটা কি আমরা বলে থাকি মাস ডিফেক্ট, এটাকে আমরা ডেল্টা এম দিয়ে ডিনোট করে থাকি। তো এটা মানে বেসিক্যালি এটা যখন দেখানো হয়, দেখানোর স্টাইলটা হচ্ছে এরকম যে আমার যদি টোটাল ডেল্টা এমটাকে ক্যালকুলেট করতে হয়, ধরা যাক জেড নাম্বার অফ প্রোটনস আছে, সো জেডটা বেসিক্যালি হচ্ছে এটা নাম্বার অফ প্রোটনস, যতগুলো প্রোটনস আমার আছে। আর আমরা যদি এভাবে কনসিডার করি এমপি যেটা, সেটা হচ্ছে আমার মাস অফ ইচ প্রোটন, সো মাস অফ প্রোটনস হুইচ প্রেজেন্টস ইনসাইড দ্য নিউক্লিয়াস। তো তুই এটা শর্টেন করার জন্য কি করতে পারিস, তুই বলতে পারিস এটা হচ্ছে আমার অ্যাটমিক নাম্বার, সো এটাকে তুই এইভাবে লিখলি জেড প্লাস এন, সো এটা হচ্ছে তোর
n হচ্ছে বেসিক্যালি তোর নাম্বার অফ নিউট্রনস গেল, so this will become your number of neutrons, and here you can see mn is basically you can consider the mass of each neutron. তো এটাকে তুই শর্টেন করে এইভাবে লিখতে পারিস মনে রাখার জন্য, দ্যাট ইজ ডেল্টা এম, সেটা হচ্ছে তোর এই যে জেড ইন্টু এমপি যে পোর্শনটা, so this portion you can simply multiply as this z into mp প্লাস তার সাথে তোর এইখানে যেটা n into mp আছে, মানে a minus z যেটা হচ্ছে, কারণ a minus z টাই তোর n হবে, so this particular portion you are multiplying with m into n, মানে নিউট্রনের মাস দিয়ে মাল্টিপ্লাই করছিস, তার থেকে তুই টোটাল মাস অফ দা নিউক্লিয়ার যেটা আছে সেটাকে মাইনাস করছিস, দ্যাট মিনস m into n. সো এইভাবে তুই বেসিক্যালি টোটাল জিনিসটা পেতে পারিস, মানে তোর মাস ডিফেক্টটাকে তুই বার করছিস। এই হচ্ছে মাস ডিফেক্ট বার করার প্রসেস। এবার এইটা যখনই বেরিয়ে গেল যে তোর মাস ডিফেক্টটা তুই এখান থেকে বার করে ফেললি, সো এইটাকে তুই আরেকটা ভাবে, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে একরকম হবে, অন্য অ্যাটমের ক্ষেত্রে একরকম হবে। সো হিয়ার নাম্বার 4 তোকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই মাস ডিফেক্ট আর বাইন্ডিং এনার্জি বেসিক্যালি সিনোনিমাস, তো তোকে বাইন্ডিং এনার্জিও বলতে পারে। সো বাইন্ডিং এনার্জি মানে মাস ডিফেক্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি মাসটা, মানে বেসিক্যালি কতটা মাস ডিফেক্ট বলতে আমার ডিফারেন্স অফ মাস অফ দ্য নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াস অ্যান্ড ইটস কনস্টিটিউয়েন্ট, মানে নিউক্লিয়াসের মাসটা আর ওর আলাদা যে সমস্ত কনস্টিটিউয়েন্টস আছে সেই মাসটার মধ্যে যে ডিফেক্টটা আসে সেটা হচ্ছে মাস ডিফেক্ট। সো সেটাকে আমরা এই ফর্মে লিখে থাকি নর্মালি। তো এটা তোর প্রোটনের মাস, নাম্বার অফ প্রোটনস, নিউট্রনের নাম্বার, a মাইনাস জেড ইজ দ্য নাম্বার অফ নিউট্রনস, নিউট্রনের মাস, তাকে তুই মাইনাস mn করলি, তো যতগুলো মানে নিউক্লিয়াসের আদার কনস্টিটিউয়েন্টস এর যতটা মাস আছে সেখান থেকে তুই বার করে নিবি। তোকে যখন বাইন্ডিং এনার্জি বার করতে বলবে, বাইন্ডিং এনার্জির টাইমে তুই জানবি বাইন্ডিং এনার্জি বেসিক্যালি হাউ ইউ ক্যান এক্সপ্লেন দিস থিংস, সেটাকে তুই এইভাবে লিখতে পারিস যে ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, অর্থাৎ বেসিক্যালি এটা যখনই এমসি স্কোয়ার ফর্মে লিখছিস তুই জানিস এই মাসটা যেটা আমার ডেল্টা এম এসছে, এটা যখন আমি ইন টার্মস অফ এনার্জিতে কনভার্ট করছি, whenever I am converting this mass in terms of energy, তো কতটা এনার্জি লাগবে ওই সমস্ত মাসটাকে নিউক্লিয়াসে বেঁধে রাখতে, তো সেটাকেই বেসিক্যালি আমরা বলে থাকি বাইন্ডিং এনার্জি, এন্ড দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ প্র্যাকটিক্যালি রিকোয়ার্ড টু হোল্ড দিস পার্টিকুলার মাস ইনসাইড দ্য নিউক্লিয়াস। এটা বললেই আমার জানা হয়ে যায়। নাম্বার 5 এ যেটা লাগবে জানার জন্য সেটা হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন। So this is one of the questions which is coming frequently, that is the question of packing fraction. Packing fraction মানে f দিয়ে ডিনোট করা, এটা করা হয় m minus a by a, এটা দিয়ে আমরা ডিনোট করি। এই m যেটা আছে, so this is basically the mass of nucleus, so mass of nucleus দিয়ে এটাকে ট্রিট করা হয়। আর তুই যদি এটাকে দেখিস, so that is your mass number, that becomes your mass number, মানে সোজা কথা z plus m, মানে প্রোটন নাম্বার নিউট্রন নাম্বার কম্বাইন হয়ে গেল, তোর মাস নাম্বার বেরিয়ে গেল। তো এই কয়েকটা জিনিস আমাদের যেন একদম ফিঙ্গারপ্রিন্টসে থাকে, এইগুলো আমাদের খুব দরকার। আমরা যখন অ্যাটমস এন্ড নিউক্লিয়াস করব তার মধ্যে এই কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। আর নর্মালি মানে এইগুলোর উপরই ম্যাক্সিমাম কোয়েশ্চেন যেগুলো আমরা দেখে থাকি সেগুলো এই পার্টিকুলার কোয়েশ্চেনের উপর বেস করে আসে, এই এরিয়াগুলোর উপর। নেক্সট যেটা আরেকটা এরিয়া যেটা দরকার, যে বিভিন্ন ধরনের ডিকে মানে নিউক্লিয়াস অ্যাক্টিভিটি, সেটা আমরা রেডিও অ্যাক্টিভিটি যাবো। আমরা অ্যাটমস এন্ড নিউক্লিয়াসের মধ্যে আমরা যদি অ্যাটমস পোর্শনটা দেখি, তাহলে আমাদের অ্যাটমস পোর্শনে এই একটা মেজর পোর্শন থাকে যেখান থেকে মেজরিটি অফ দ্য কোয়েশ্চেন্স আমরা পেয়ে যেতে পারি। এরপর আমাদের নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, তার যে গ্রাফ বা ডিটেলস আমরা সেগুলো দেখব। তো এরপরে একটা কোয়েশ্চেন্স মানে কোন কোন এরিয়া থেকে বেসিক্যালি কোয়েশ্চেন্স গুলো আসে এবং সেগুলো কি কি জিনিসের উপর কোয়েশ্চেন্স গুলো থাকে, সেগুলো আমি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, মানে অনলি ফ্রম দ্য নিউক্লিয়াই পোর্শনটা থেকে। আমরা যখন রেডিও অ্যাক্টিভিটি যাব সেটা আলাদা যাব। এবার ওরা কি করে,
আইসোবার আইসোটোন এক্সাম্পলস আছে, তুই সোডিয়াম দিয়ে করতে পারিস আইসোবারের এক্সাম্পল, তুই আইসোটোন করলে ক্লোরিন দিয়ে করতে পারিস পটাশিয়ামের সাথে, এইগুলো মোটামুটি এক্সাম্পলস থাকে। সো সেই এক্সাম্পল গুলো আমরা ডিসকাস করে দেবো। আর একটা কোয়েশ্চেন যেটা আসছে রেদনিকালে, সেটা হচ্ছে সাইজ অফ নিউক্লিয়াস দিয়ে, সাইজ অফ নিউক্লিয়াস। সো সাইজ অফ নিউক্লিয়াস দিয়ে যেটা থাকে, ইফ ইউ টক অ্যাবাউট দ্য সাইজ অফ নিউক্লিয়াস, তো এখানে আমরা দেখতে পারি যে সাপোজ আমার যদি ভলিউম অফ নিউক্লিয়াস যেটা, if I consider the volume of nucleus, এটাকে যদি আমরা কনসিডার করি, সো ভলিউম অফ নিউক্লিয়াস ডিপেন্ড করে কিসের ওপর না, ভলিউম অফ ডিপেন্ড করে নাম্বার অফ নিউক্লিয়ন্স এর ওপর। সো ইট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ নিউক্লিয়ন্স। আর এই নিউক্লিয়ন্স কথাটার মানে হচ্ছে এখানে দুটো জিনিস আসবে, একটা হচ্ছে নাম্বার অফ প্রোটনস, আর একটা হচ্ছে নাম্বার অফ নিউট্রনস। এটা মিলিয়ে আমাদের অ্যাকচুয়ালি নিউক্লিয়ন্সটা আসে। তো নিউট্রনস এন্ড প্রোটনস এর টোটাল নাম্বারটা মিলিয়ে নাম্বার অফ নিউক্লিয়ন্স হয়ে থাকে। তো আমি যদি ভলিউমটাকে ভি ধরি, তো ইট ইজ সার্কুলার ইন শেপ, তো আমরা এটা ইজিলি লিখতে পারি 4/3 পাই ইন্টু আর কিউ। তো এই যে ভলিউমটা তুই দেখছিস, এটা বেসিক্যালি কি হয় না, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য আমার এর সাথে, মানে মাস নাম্বার যেটা তার সাথে প্রপোর্শনাল। সো দিস এ ইজ বেসিক্যালি ইয়োর মাস নাম্বার। তো আমার নিউক্লিয়াসের যে ভলিউমটা, সো দিস ভলিউম ইজ প্রপোর্শনাল টু দ্য মাস নাম্বার। এবার আমরা কি লিখি, যে আমি যদি এই পোর্শনটাকে খেয়াল করি, সো উই উইল সি দিস পোর্শন ইজ এ কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। তাহলে আমি বলতে পারি যে আর কিউর সাথে এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শন। সো এখানে আর এর সাথে তাহলে এটা এসে যাবে 1/3। সো এই পুরো জিনিসটাকে, এই যেহেতু এটা মাস নাম্বার আছে, তাহলে এটাকে আমি একটা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করলে লিখতে পারি R0 ইন্টু A⁴1/3। সো আমাদের ইকুয়েশনটা এসে গেল। এই ইকুয়েশন এসে গেলে এই যে R0 কনস্ট্যান্টটা আছে, সেই R0 একটা কনস্ট্যান্ট, and this constant we have a value যেটার ইকুয়াল ভ্যালু, এই ভ্যালুটা একটু মনে রাখতে পারলে ভালো, দ্যাট ইজ 1.2 ইন্টু 10⁵ মিটার। সো এইভাবে আমরা লিখে থাকি। সো সরি 10⁻⁻15 মিটার। সো এই একটা কোয়েশ্চেন এখান থেকে দিতে পারে যে সাইজ অফ দ্য নিউক্লিয়াস। নেক্সট আর একটা যেটা ওরা দিয়ে থাকে, সেটা হচ্ছে এটা বাদ দিয়ে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ডেনসিটি। যখন তুই নিউক্লিয়ার ডেনসিটির কথা বলছিস, এখান থেকে একটা কোয়েশ্চেন আসে। সো নিউক্লিয়ার ডেনসিটি মানেটা হচ্ছে বেসিক্যালি আমার যে এন্টায়ার নিউক্লিয়াসের মাসটা আছে, মানে নিউক্লিয়ার মাস, এটাকে তুমি ডিভাইড করছে আমার নিউক্লিয়ার ভলিউম দিয়ে। সো উই আর ডিভাইডিং ইট বাই নিউক্লিয়ার ভলিউম, এটা দিয়ে। তো আমরা যদি এটা দিয়ে ডিভাইড করি, আমি দেখবো নিউক্লিয়াসের যে মাসটা আছে, সেটা ধরা যাক আমার নাম্বারটা কত আছে, এ আছে। কারণ এ মানে বেসিক্যালি আমরা সবসময় মাথায় রাখবো যে Z+N। তো এ যদি Z+N, জেডটা হচ্ছে আমার বেসিক্যালি প্রোটন নাম্বার, এটা পি ডিনোট করছে প্রোটনের নাম্বার, আর এটা আমার নিউট্রনের নাম্বার ডিনোট করছে। সো এই জিনিসটাকে আমি যদি মাস দিয়ে মাল্টিপ্লাই করি, সেটাকে আমি ডিভাইড করে দিচ্ছি 4/3 পাই ইন্টু আর কিউ। তাহলে আমার নিউক্লিয়ার মাসটা হলো এটা, আর নিউক্লিয়ার ভলিউমটা হলো এটা। তাহলে এই পার্টিকুলার পোর্শনে দাঁড়িয়ে আমি একটু আগে যেটা বার করেছি এই ভ্যালুটা, সো এই ভ্যালুটা এনে আমরা বেসিক্যালি এই জায়গাটায় পুট করে দিলাম আর এর জায়গায়। সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু m ইন্টু a ডিভাইডেড বাই 4/3 পাই। এই আর কিউ যেটা আছে, সো আর কিউর জায়গায় তুমি লিখতে পারো R0 ইন্টু A⁴1/3, সেইটার হোল কিউব। দ্যাট মিনস আমরা কি করলাম না, এই R0 AQ এই ভ্যালুটাকে এনে আর এর জায়গায় পুট করলাম, বিকজ অলরেডি এখানে আমরা ইকুয়েশনটা পেয়েছিলাম। সো উই গট দিস ইকুয়েশন, উই হ্যাভ প্লেসড দিস পার্টিকুলার ভ্যালু ওভার হিয়ার। হিয়ার উই হ্যাভ গট m ইন্টু a, দ্যাট ইজ দ্য এন্টায়ার নিউক্লিয়ার মাস, আর নিউক্লিয়ার ভলিউমটাকে আমরা এইভাবে প্লেস করলাম।
তো প্লেস করার পর আমাদের m ইন্টু a যেটা আসছে সেটা একটা পোর্শন। সো ন্যাচারালি 3টা উপরে চলে গেল। সো 3টা উপরে চলে গেলে এইখানটা আমাদের দাঁড়িয়ে যাবে 4 পাই ইন্টু r0 কিউ ইন্টু a। সো এখানে আমি ফ্রম দিস পার্টিকুলার ইকুয়েশন এটা পেয়েছিলাম, এই যে জিনিসটা আমি পেলাম, তাহলে এই পার্টিকুলার ইকুয়েশন থেকে এই জিনিসটার ভ্যালুটাই হচ্ছে আমার রো, দ্যাট মিনস দিস ইজ মাই নিউক্লিয়ার ডেনসিটি। এবার তোকে অনেক সময় বলতে পারে যে অ্যাভারেজ ডেনসিটি অফ নিউক্লিয়ার ম্যাটার যেটা হয় সেখানে আমরা লিখে থাকি যে অ্যাভারেজ ডেনসিটি অফ নিউক্লিয়ার ম্যাটার, এইটা যেটা, সো অ্যাভারেজ ডেনসিটি অফ নিউক্লিয়ার ম্যাটার এর যে ভ্যালুটা সেটা কত, সবসময় মাথায় রাখবি অ্যাভারেজ ডেনসিটি অফ নিউক্লিয়ার ম্যাটার ইজ দ্য সেম ফর অল নিউক্লিয়ার। সমস্ত নিউক্লিয়ারের ক্ষেত্রে যাই সাইজ হোক না কেন আমার অ্যাভারেজ ডেনসিটিটা কিন্তু বেসিক্যালি সমস্ত নিউক্লিয়াসের ক্ষেত্রেই সেম হয়, and that value which is coming over 2.29 into 10 to the power 17 kg per meter cube, this much of kg per meter cube. So এটা হচ্ছে আমাদের ভ্যালুটা হয়। So this coming down to 10 to the power 10 to the power 17 kg, sorry, this much of kg per meter cube. So এটাই আমাদের নিউক্লিয়ার ডেনসিটি, এইটুকু মনে রাখলেই হবে। তো তোকে যদি কেউ বলে হোয়াট ইজ দ্য অর্ডার অফ 10 টু দি পাওয়ার, মানে এইটা বেসিক্যালি তাহলে আমরা সবসময় জানবো দিস ইজ বেসিক্যালি দ্য অর্ডার, মানে এইটা নে এই 10 টু দি পাওয়ার 17 কেজি পার মিটার কিউ, এই যে জিনিসটা এটা হচ্ছে অর্ডার। সো ডেনসিটি ইজ কম্পারেবল টু দ্য ডেনসিটি অফ ম্যাটার ইন নিউট্রন স্টার, এর সাথে কম্পেয়ার করা যায়। তো এটা হচ্ছে আমার অর্ডার, দিস ওয়ান উই ইউজ টু সে দ্য অর্ডার। তো এটাকে আমরা অর্ডার বলে থাকি। আর নিউক্লিয়ার ডেনসিটির ভ্যালু হচ্ছে এইটা, হুইচ ইজ বেসিক্যালি অ্যাভারেজ নিউক্লিয়ার ডেনসিটি, সমস্ত ক্ষেত্রেই মোরাললেস সেম হয়, খুব একটা ডিফার করে না। এবার তোর নর্মালি যেটা কোয়েশ্চেন্স আসে এই অ্যাটম বা নিউক্লিয়ার থেকে, আমি যেটা বললাম যে এইগুলো মোটামুটি থাকে, তোকে আইডেন্টিফাই করতে বলবে কতগুলো নিউট্রন কতগুলো প্রোটন ভাই বলো, ইত্যাদি ইত্যাদি এইগুলো। নেক্সট যে কনসেপ্টের উপর কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে একটা কনসেপ্ট হচ্ছে মাস এনার্জি অ্যান্ড নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, যেটা আমরা একটু আগে দেখালাম। মাস এনার্জি, what exactly we mean by the mass energy? সো আমরা নর্মালি জানি মাসটা একটা স্কেলার, এর মধ্যে কোনো এনার্জি থাকে না, বাট আইনস্টাইনের একটা ইকুয়েশনস আইনস্টাইন ডেভেলপ করেছিল, সেটা হচ্ছে E is equal to mc স্কয়ার, যেখানে এমটা হচ্ছে বেসিক্যালি নাথিং বাট দ্য মাস অফ দ্য পার্টিকেল, কোন একটা পার্টিকেলের মাস, আর সি হচ্ছে দ্যাট ইজ দ্য ভেলোসিটি অফ লাইট which is obtained by this particular particle, মানে এই পার্টিকেলটা ওই লাইট, মানে পার্টিকেলটা ভেলোসিটি অফ লাইটটা অবটেন করেছে, সো which obtained by the particle. If it is so, যদি সেটা হয় তাহলে আমি তখন বলতে পারি মাসটার মধ্যে যেটা রেস্ট, মানে এটাতে অ্যাকচুয়ালি মাসটা ওই স্পিডে যাচ্ছে ইন দ্য স্পিড অফ ভেলোসিটি অফ লাইট, তাহলে যতটা ওই মাসটা that time it will not be constant. So that means this mass, if it reaches the velocity of light, then mass will be converted to certain level of energy. তো এই জিনিসটাকে আমরা বলি মাস এনার্জি কনসেপ্ট। অর্থাৎ এটা ভ্যাকামে দেখা গেছে যে c suppose the velocity of light, so this we can represent in the form of 3 into 10 to the power 8 meter per seconds. So in case any particle achieve the velocity of light, then that particular mass will no more be constant, that is interchangeable in the form of energy. আবার যদি c এর ভেলোসিটিটা কমে যায় তখন এনার্জিটা আবার মাসের ফর্মে ফিরে আসবে। সো মাস ইজ নট অ্যান অ্যাবসলিউট কনস্ট্যান্ট, ইট ক্যান বি ইন্টারচেঞ্জ ইন দ্য ফর্ম অফ এনার্জি প্রোভাইডেড ইফ দ্য পার্টিকেল অ্যাচিভস দ্য ভেলোসিটি অফ লাইট, তবেই এটা পসিবল, আদারওয়াইজ নয়। সো আমাদের এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, এই যে নিউক্লিয়ার রিঅ্যাকশনসে আমরা মানে ইনিশিয়াল এনার্জি ফাইনাল এনার্জি এইসব কথাবার্তা গুলো বলছি, তো এখানে এই যে মাস এনার্জি প্রিন্সিপালে, তো এটা দুটো ক্লাসিক্যাল লকে
ফলো করে, একটা হচ্ছে কনজারভেশন অফ মাস, সো কনজারভেশন অফ মাস, আর 2 নম্বরটা হচ্ছে কনজারভেশন অফ মাস ফার্স্ট এ, এন্ড সেকেন্ড থিং ইজ দ্য কনজারভেশন অফ এনার্জি। সো কনজারভেশন অফ এনার্জি, তো যখনই মাস এনার্জি প্রিন্সিপাল হচ্ছে তার মানে মাস আর এনার্জি টোটাল যে কনসেপ্টটা সেই টোটালটা এক থাকবে, অর্থাৎ কনজারভেশন অফ মাস এন্ড কনজারভেশন অফ এনার্জি দুটোই কিন্তু আলটিমেটলি এই প্রিন্সিপালটা মিলিয়ে ফলো করে। সো ইট ইজ বিন ইউনিফাইড ইনটু ওয়ান ল, সেটাকে আমরা বলি কনজারভেশন অফ, তার মানে একটা হচ্ছে কনজারভেশন অফ মাস, একটা কনজারভেশন অফ ল। এবার এই দুটো মিলিয়ে একসাথে একটা এনার্জিকে ফলো করে, সেটা হচ্ছে বেসিক্যালি উই ক্যান সে ইউনিফাইড ল ইনটু ওয়ান ল, দ্যাট ইজ কনজারভেশন অফ এনার্জি। তার মানে আলাদা করে দুটো থাকে না, এই পার্টিকুলার প্রিন্সিপালে দেখা যাচ্ছে কনজারভেশন অফ মাস এন্ড কনজারভেশন অফ এনার্জি, দিস ইজ কম্বাইন্ড এন্ড টু ফর্ম এ সিঙ্গেল ইকুয়েশন, মানে সিঙ্গেল প্রিন্সিপাল আর ল, দ্যাট ইজ কনজারভেশন অফ এনার্জি। আলাদা করে এটা ফলো করে না। এবার আরেকটা যেটা গ্রাফে থাকে, যেটা আমরা একটু আগে বলছিলাম নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। সো যখন আমরা দেখালাম নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, দেখানোটা খুব সোজা, মানে জাস্ট ওটাকে অ্যানালিসিস করলেই দেখিয়ে দেওয়া যায় যে অ্যাকচুয়ালি নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি জিনিসটা কি, সেটা আমরা দেখিয়ে দিলাম যে হ্যাঁ নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সো উই ক্যান রিপ্রেজেন্ট দ্য নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি ইন দিস ফর্ম। তো বাইন্ডিং এনার্জি মানে ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, উই নো দ্য নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, অ্যান্ড ডেল্টা এম এর ভ্যালুটা আমরা বলতে পারি যে যতগুলো নাম্বার অফ প্রোটনস আছে তাকে প্রোটনের মাস দিয়ে মাল্টিপ্লাই করো, আর যতগুলো নাম্বার অফ নিউট্রন মানে এ মাইনাস জে মানে অ্যাটমিক নাম্বার মাইনাস জেড, দ্যাট ইজ দ্য প্রোটন নাম্বার করো, মাল্টিপ্লাইড বাই দ্য মাস অফ নিউট্রন করো, সেখান থেকে মাইনাস অফ এম করো, মানে টোটাল নিউক্লিয়াসের যে মাসটা সেটা তুমি মাইনাস করো। সো তাহলেই তুমি আলটিমেটলি নিউক্লিয়াইডের মাসটা মাইনাস করলে যেটা পাবে সেটাই তোমার মাস ডিফেক্ট, and that mass defect you multiply it with the c square, that is the velocity of light, then you are going to get the binding energy. এবার কি হয়, আমরা যখন বাইন্ডিং এনার্জির গ্রাফটাকে অ্যানালিসিস করব, দ্যাট মিন্স উই আর গোয়িং টু অ্যানালিসিস দ্য গ্রাফ অফ বাইন্ডিং এনার্জি। সো উই আর গোয়িং টু অ্যানালাইজ দ্য গ্রাফ অফ বাইন্ডিং এনার্জি। সো এই জায়গায় আমরা বেসিক্যালি কি অ্যানালিসিস করে থাকি, তো আমরা যখন এই গ্রাফটা তোরা দেখবি তোদের স্ট্যান্ডার্ড বুকসেও আছে, এনসিইআরটি তেও আছে, যখন আমরা এটা অ্যানালিসিস করছি গ্রাফ অফ বাইন্ডিং এনার্জি, তো একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, দুটো আমরা নরমালি অ্যাক্সিস ট্রিট করছি। সো ওয়াই অ্যাক্সিসে আমরা যেটা লিখি সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার ইন টার্মস অফ এমইভি, এটাও জানা দরকার। সেটা হচ্ছে যে বাইন্ডিং এনার্জি আমরা বলছি, সো দিস বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এটা বলা হয়। আচ্ছা, তার মানে কি এক একটা নিউক্লিয়ানের জন্য যে টোটাল বাইন্ডিং এনার্জি বলি না আমরা, কিন্তু বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান বলি, এবং ইউনিটটা ইউজ করি এমইভি মানে মেগা ইলেকট্রন ভোল্ট। এখন প্রশ্নটা হচ্ছে যে গ্রাফটার এক্স অ্যাক্সিসে যেটা থাকে সেটা আমাদের এ থাকে, এ মানে হচ্ছে বেসিক্যালি মাস নাম্বার। এবার গ্রাফটায় দেখা যায় যে আমার যে টোটাল গ্রাফটা সেটা দেখবে তুমি ফার্স্টের দিকে গ্রাফটা এরকম ভাবে ওঠে স্ট্রেট স্লাইড নামে, তারপর এটা স্লাইড একটু উঠে এরকম, তারপর স্লাইড নামে, তারপর এটা স্লাইড একটুখানি আর একটু ওঠে, তারপর স্লাইড নামে, এটা এদিকে যায়, আফটার দ্যাট ইট মুভস টু দিস সাইড, দেন ইট মুভস টু দিস সাইড অ্যান্ড দ্যাট গান ডাউন লাইক দিস, এইভাবে নিচে নেমে যায়। খেলাটা কি হয় যে এই যে পয়েন্টস গুলো তুমি দেখতে পাচ্ছ, এই ডিফারেন্ট ডিফারেন্ট আমি পয়েন্টস এখানে লিখলাম, এরকম আরো পয়েন্টস আছে। তো দিস পয়েন্ট ইজ ইওর অরিজিন, এই পয়েন্টটা অরিজিন। এবার তুমি মাস নাম্বারের একটা স্কেল যদি অর্গানাইজ করো, ফর এক্সাম্পল আমি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটমকে নিচ্ছি, সাপোজ এখানে আমি হাইড্রোজেন অ্যাটম ফার্স্ট এটা নিলাম, এখানে ডয়ট্রিয়াম, তারপর ট্রাইটিয়াম নিলাম, সো এখানে আমি নিয়েছি ফর এক্সাম্পল ডয়ট্রিয়াম নিয়েছি, ট্রাইটিয়াম নিয়েছি, ফর এক্সাম্পল এখানে হিলিয়াম নিলাম, সো এখানে 4, এখানে 2, এখানে লিথিয়াম নিলাম, সো তার ক্ষেত্রে 6 আছে মাস নাম্বার। তারপরে আমি কার্বন নিলাম, সো এখানে কার্বন গেল 12,
এখানে নাইট্রোজেন নিলাম 14, এই পার্টিকুলার পয়েন্টে অক্সিজেন নিলাম 18, এই পার্টিকুলার পয়েন্টে সাপোজ অক্সিজেনের আর একটা নিলাম, সেটা 18, হোয়াট এভার ইট ইজ। সাপোজ দিস ইজ 18, দিস ইজ 16, সরি দিস ইজ 16, মানে অক্সিজেনের দুটো নিউক্লিয়াস এ কে নিলাম, আইসোটোপকে, এখানে 32 দিয়ে সালফার লিখলাম। সো এইভাবে তো চলতে থাকে। এখানে আয়রন লিখলাম, আয়রনে 58, সো তারপরে মলিবডেনাম নিলাম, সাপোজ এখানে 100, আয়োডিন নিলাম 127, 184, এরম ভাবে চলতে থাকে বিকজ, ঠিক আছে। সো এরম ভাবে লাস্টে গিয়ে আলটিমেটলিটা ইউরেনিয়ামে শেষ করবে 237। সো এইভাবে চলতে থাকে। তো আমাদের যে ডিফারেন্স অর্থাৎ মাস ডিফেক্টটা যদি আমি দেখি, তাহলে মাস ডিফেক্টের ফান্ডাটা কি? মাস ডিফেক্টের ফান্ডা হচ্ছে ডেল্টা এম ইজ ইকুয়াল টু, উই ক্যান রাইট ডাউন জেড ইন্টু এমপি। জেডটা হচ্ছে আমার নাম্বার অফ প্রোটনস, এমপি হচ্ছে মাস অফ প্রোটন, সেখানের সাথে আমি অ্যাটাচ করছি এ মাইনাস জেড ইন্টু এম অফ এন, মানে নাম্বার অফ প্রোটনসকে, নাম্বার অফ নিউট্রনসকে আমি এটা দিয়ে এ মাইনাস জেড দিয়ে, মানে নাম্বার অফ নিউট্রনস দিয়ে মাল্টিপ্লাই করলাম, তার থেকে আমি এমটা বাদ দিচ্ছি। সো জেড ইজ দ্য বেসিক্যালি, তাহলে এমটা কি? এই এমটা হচ্ছে মাস অফ নিউক্লিয়াস। সো দিস ইজ বেসিক্যালি মাস অফ নিউক্লিয়াস, এটা হচ্ছে মাস অফ নিউক্লিয়াস। সেটাকে আমি কি করছি না, মাস অফ প্রোটন এবং মাস অফ নিউট্রন থেকে মাইনাস করে যেটা পাচ্ছি সেটাই আমরা মাস ডিফেক্ট বলছি। এটাকেই যদি সি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করো, তুমি বাইন্ডিং এনার্জি পেয়ে যাবে। এখন আমি যদি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কথাটা বলেছি এইখানে, এই গ্রাফটাকে যদি একটু ঠান্ডা মাথায় অ্যানালাইজ করিস, তাহলে দেখবি এখানে পার নিউক্লিয়ন বলা হয়েছে, আর এখানে বাইন্ডিং এনার্জি, তার মানে দিস ইজ নট বাইন্ডিং এনার্জি। সো বাইন্ডিং এনার্জি মানে যেটা আসবে, সো আমি যদি বাইন্ডিং এনার্জির কথা বলি, তার মানে দিস বাইন্ডিং এনার্জি ইজ কাম ডাউনস টু ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, এইটা হচ্ছে আমার বাইন্ডিং এনার্জি। তো আজকে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান এই ওয়াই অ্যাক্সিসে, মানে কি ওপরের এটা যদি বাড়ে, তার মানে কি বাইন্ডিং এনার্জিটা বাড়ছে, তার মানে দিস ওয়াজ ইজ ইনক্রিজিং। তো সি তো ভেলোসিটি অফ লাইট, ওটা তো কনস্ট্যান্ট, তার মানে মাস ডিফেক্টটা বাড়ছে। দ্যাট মিনস উই ক্যান সে এইটা যদি বাড়ে ডেল্টা এমটা, তার মানে আমার বাইন্ডিং এনার্জিটা বাড়বে, প্রোভাইডেড আমার নিউক্লিয়াসের যে মাসটা আছে পার নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের মাসটা কিন্তু এক থাকতে হবে। এবার যদি নিউক্লিয়াসের মাসটা দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে, মানে এই রেশিওটা, তাহলে সেক্ষেত্রে গ্রাফের নেচারটা এইরকম প্যাটার্নের একটা গ্রাফ দেখা যায়। তার মানে আমি যদি ফার্স্ট দেখি অ্যাটমিক নাম্বারটা আমার যেটা আছে, মানে এই অ্যাটমিক নাম্বার রিপ্রেজেন্টস আমার বেসিক্যালি জেড প্লাস এন। তো আমার জেড প্লাস এনটা বাড়াতে বাড়াতে কিন্তু ফার্স্টের দিকে দেখাচ্ছি জেড প্লাস এন সেরম একটা বাড়েনি, কিন্তু বাইন্ডিং এনার্জি হাই, চটচট করে উপরের দিকে উঠে যাচ্ছে, উঠতে উঠতে একটা সার্টেন লেভেল পর্যন্ত উঠছে। সো ইন দ্যাট পার্টিকুলার কেস আমরা দেখতে পাচ্ছি যে এই বাইন্ডিং এনার্জি পার অ্যাটমে যেটা আসছে, সেটা ইউজফুল মেজার বিটুইন বাইন্ডিং এনার্জি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অফ দ্য নিউক্লিয়াস, মানে কতটা স্ট্রংলি বাইন্ডিং এনার্জি পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখতে পেয়েছি। তো এই পর্যন্ত গিয়ে গিয়ে ম্যাক্সিমাম আসছে এই জায়গাটা। আফটার দ্যাট আস্তে আস্তে গ্রাফটা টিল খেতে স্টার্ট করেছে এইদিকে। তো আমি যদি এটাকে অ্যানালিসিস করি, সরি, ও মাই গড, ও আমার চার্জ শেষ হয়ে গেছে, আই থিঙ্ক ইয়া চার্জ ওয়াজ ফিনিশড, চার্জ শেষ হয়ে গেছে। ও
Yeah, sorry. Anyway, চার্জ ভ্যালু। তো আমি যদি এই জিনিসটাকে অ্যানালিসিস করি, যেখানে আমি আসছিলাম কথাটায়, যে দিস ডেল্টা এম ইজ কামিং ডাউন টু দিস, তো আমার বাইন্ডিং এনার্জি কোনটা যাবে? এইটা। তো আমি এই গ্রাফটাকে অ্যানালিসিস করছি, ছোট্ট ছোট্ট করে অ্যানালিসিস করলে কি অ্যানালিসিস পাওয়া যায়। তো তুমি দেখবে যে আমার যদি স্কেলটা দেখো, আমার এইখান থেকে এইখানে ড্র করছি, সাপোজ দিস 0.50 মানে অ্যাটমিক নাম্বার। আচ্ছা, এখান থেকে এইখানে বাড়া মলিবডেনামের এই জায়গাটা 100, তো এখান থেকে এইটুকু বাড়ালে 150, কারণ এটা 127, এটা 184, তার মানে এই জায়গাটা আসবে আমার 150। So this is the way the entire things has proceed along the x-axis. এটা আমার অ্যাটমিক নাম্বার। স্যার ফার্স্ট থিং ইজ, আপনি যদি নিউক্লিয়াই গুলোকে স্টাডি করেন, তো আপনার উপরে এটা মাস নাম্বার যাচ্ছে। এবার আপনি যদি পুরো নিউক্লিয়াসটাকে স্টাডি করেন গ্রাফটার মধ্যে দিয়ে, আপনি দেখবেন যে মিডল মাস নাম্বার যেগুলো আছে, মানে ধরুন আপনার 1 নম্বর পয়েন্টে আপনি দেখবেন যে আপনার যেগুলো 30 থেকে বেশি কিন্তু 170 থেকে কম, এইরকম ধরনের যেগুলোর মাস নাম্বার আছে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়াস ইজ অলমোস্ট কনস্ট্যান্ট। মানে আমি কোনটা বলতে চাইছি স্যার, এইরকম জায়গাটা থেকে আমি 170 পর্যন্ত নিতে চাইছি, মানে এরকম জায়গাটা, এই রিজিয়নটা। স্যার এই জায়গাটা আপনি যদি দেখেন, আপনার বাইন্ডিং এনার্জি, দিস area, the binding energy per nucleon, so this portion is almost constant. So এখানে অলমোস্ট কনস্ট্যান্ট আপনি পাচ্ছেন। সত্যি তাই, কারণ আমি দেখতে পাচ্ছি এই পার্টিকুলার পোর্শন থেকে যদি আমি এইটুকু পোর্শনের রিজিয়নটাকে কনসিডার করি, তাহলে তো আমার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা কনস্ট্যান্টই আসছে, কারণ গ্রাফটা তো প্ল্যাটু হয়ে যাচ্ছে প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। তো প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস মানে কি, আমার বাইন্ডিং এনার্জিটা যদি ওয়াই অ্যাক্সিসে হিট করি, তাহলে এটা বাড়ছেও না কমছে না, মানে এখানে তো আমার হিট হবে। তো আমার এই গ্রাফটা অলমোস্ট, আমি এক্সাক্ট বলছি না, বাট অলমোস্ট বাইন্ডিং এনার্জি ইজ পার নিউক্লিয়ন, দ্যাট ইজ অলমোস্ট কনস্ট্যান্ট। বাট দ্য সারপ্রাইজিং ফ্যাক্ট ইজ স্যার, আমার কিন্তু মাস নাম্বারটা কিন্তু বাড়ছে, তার মানে মাস নাম্বার বাড়ার পরও আমার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। So this is one of the most interesting part over here. এটা একটা ইম্পর্টেন্ট এরিয়া এই গ্রাফটা। 2 নম্বর পয়েন্ট, জাস্ট ছোট ছোট করে তোকে মাথায় রাখতে হবে, এবং ম্যাক্সিমাম অ্যাবাউট এটা দেখা যায় A56 এ। আমরা যেটা দেখছি 56 যেগুলো থাকে, সেই ক্ষেত্রে আমার এটা ম্যাক্সিমাম, মানে এফির কাছাকাছি এটা ম্যাক্সিমাম আসবে, আর বাকিগুলোতে কমে যাবে। এবার যদি আমি দেখি স্যার এ, মানে অ্যাটমিক নাম্বার যেটা লেস দ্যান 30 আছে, এই জোনটা, তাহলে এই জোনটা মানে হচ্ছে বেসিক্যালি এই পোর্শনটার কথা বলছি স্যার, যেখানে আমার অ্যাটমিক নাম্বারটা লেস দ্যান 30 আছে, অ্যান্ড হেভি নিউক্লিয়াস যেটা অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 170, এইটা। তার মানে আমার এই পোর্শনের পরের থেকে, মানে এরম জায়গা থেকে এই সাইডে, তার মানে এই এরিয়াটা আর এই এরিয়াটা, স্যার এই দুটো এরিয়ায় আমরা যেটা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এটা লোয়ার। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পারেটিভলি যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, সেটা যেটা হবে সেটা কম্পারেটিভলি লোয়ার। কিন্তু সরি, এই এরিয়াটায় লোয়ার আর এই এরিয়াটায় হায়ার। সো দিস এরিয়া বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি বাইন্ডিং এনার্জি এই জায়গাটা কম আছে, এই জায়গাটা কমে আছে, মানে এই পোর্শনটা বেসিক্যালি বাইন্ডিং এনার্জিটা কম আছে, এখানটা কনস্ট্যান্ট আছে, এই দুটো পোর্শনে বেসিক্যালি আমরা লোয়ার দেখতে পাচ্ছি। এবার এই যে ফোর্স, এই ফোর্স ইজ সাফিসিয়েন্টলি স্ট্রং অ্যাট্রাকটিভ টু প্রডিউস এ বাইন্ডিং এনার্জি অফ ফিউ MeV পার নিউক্লিয়ন, এটা আমরা বলতে পারি, কারণ আমাদের বেসিক্যালি এই ফোর্সটাকে আমরা যেভাবে ডিনোট করে থাকি সেটা হচ্ছে এমন একটা ফোর্স যেটা সাফিসিয়েন্টলি স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্স হয় টু প্রডিউস দিস বাইন্ডিং এনার্জি অফ এ ফিউ মিলি-ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন। তো আমাদের এটা মিলি-ইলেকট্রন ভোল্ট পার নিউট্রন দিয়ে আমরা এটাকে এক্সপ্রেস করে থাকি। তো
আমরা এটা বলতে পারি যে ইফ উই ইনক্রিজ এ, যদি আমরা এটাকে বাড়াই by adding nucleons, then they will not change the binding energy of the nucleons inside. মানে ইনসাইডে কিন্তু বাইন্ডিং এনার্জি সবসময় চেঞ্জ হবে এমন কোনো কথা নেই, বিকজ সিন্স মোস্ট অফ দ্য নিউক্লিয়াস যেটা আছে সেটা লার্জ নিউক্লিয়াস। সো লার্জ নিউক্লিয়াসে যেটা হয় কি না, লার্জ নিউক্লিয়াসে রিসাইড করে ইনসাইড ইট, সো সেই জন্য অন দ্য সারফেস তো দ্য চেঞ্জ ইন দ্য বাইন্ডিং এনার্জি কিন্তু খুব একটা ম্যাটার করে না, কারণ দেখুন আপনার এই জায়গাটায় চেঞ্জ ইন দ্য বাইন্ডিং এনার্জি হয়েছে, কারণ বাইন্ডিং এনার্জি ফল করেছে। কিন্তু সেই পার্টিকুলার ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি ফল করার জন্য কিন্তু হচ্ছে আমার অ্যাটমিক নাম্বারটা এতটা হাই, সো ইন দ্যাট পার্টিকুলার কেসে আমরা দেখতে পাচ্ছি স্যার বাইন্ডিং এনার্জির ফলটা অতটা দেখা যাচ্ছে না। তার মানে কি, তার মানে স্যার এখানে যে স্লোপটা, এই স্লোপটা আর এই ধারের যে স্লোপটা আপনি দেখুন দুটো স্লোপ, স্যার একটা স্লোপ অতটা নয়। হ্যাঁ, এটা তুমি বলতে পারো এটা অবটিউস অ্যাঙ্গেল, সেটা না, আমি বলছি ফলটা। স্যার এখানে ফল কতটা হয়েছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এইটুকু। কিন্তু আপনি এখানে ফলটা দেখুন, বা রাইজটাও আপনি যদি রিভার্স অর্ডারে দেখেন তাহলে রাইজটা মানে এই ফলটা আর এই ফলটা, এই যে দুটো ফল, স্যার এখানে ফল হচ্ছে এখান থেকে এইটুকু, এখানে ফল হচ্ছে আপনার এখান থেকে এতটা। সো দিস মাচ অফ ফল হ্যাজ টেকেন প্লেস। তার মানেটা কি দাঁড়ালো স্যার? মানেটা দাঁড়ালো আপনি যদি ট্রেমেন্ডাস হেভি নিউক্লিয়াস গুলোর দিকে প্রসিড করেন, সেখানে বাইন্ড অ্যাটমিক মানে আপনার যে অ্যাটমিক নাম্বারটা এতটা বেড়ে যাচ্ছে যে আপনার ডিনোমিনেটর, সেক্ষেত্রে কি না আপনার বাইন্ডিং এনার্জির ফলটা পার নিউক্লিয়নে কিন্তু কম্পারেটিভলি অনেক কম হয়। whereas আপনার যদি ইনিশিয়াল স্টেজে যেখানে আপনার অ্যাটমিক নাম্বারটা ইটসেলফ খুব কম, সেখানে যদি দেখা যায় যে আপনার বাইন্ডিং এনার্জি হাই আছে, সেটা লো হতে বেশি টাইম লাগে না। মানে এখানে আপনার বাইন্ডিং এনার্জি 30, এই পোর্শনে আছে বাইন্ডিং এনার্জি আপনার এই জায়গাটা যাচ্ছে, সো এখানে একটা সার্টেন মিলি ইলেকট্রন বলে আছে, আমি ধরে নিচ্ছি এখানে এখান থেকে দিলে এখানে আমার 8 MeV আসবে, আর এই পার্টিকুলার পোর্শনে এই জায়গাটায় যত আসছে সেটা আমি ধরে নিই 2 MeV। তার মানে আমার এখান থেকে এতটা ফল করেছে বাইন্ডিং এনার্জি, মানে 8 MeV টু ইট হ্যাজ ফলেন টু 2 MeV। কিন্তু আপনার দেখুন অ্যাটমিক মাস নাম্বার সেরকম কিছু চেঞ্জ হয়নি, খুব কমই চেঞ্জ হয়েছে। এখানে 32 আছে, এখানে 2 আছে, তার মানে 30টা মাত্র চেঞ্জ হয়েছে অ্যাটমিক নাম্বার, কিন্তু তার জন্য আপনার বাইন্ডিং এনার্জি হিউজ ফল করেছে। কিন্তু যেগুলো ট্রিমেন্ডাস হেভি নিউক্লিয়াস, সেক্ষেত্রে বাইন্ডিং এনার্জি চট করে ফল হয় না। সো দিস আর one of the important aspects which you should know. সো এই জিনিসটা আমরা দেখে থাকি, এবং আমরা এটাও জানি যে যখন 240 এই 237 পর্যন্ত দেখানো হচ্ছে, তুমি বলবে যদি এ 240 ওপর হয়ে যায় তখন বাইন্ডিং এনার্জির ফান্ডাটা কি হবে? সো এইটা আমরা এখানে দেখাইনি, যদি এটা আরেকটা পয়েন্ট হয়। 3 নম্বর পয়েন্ট আমি বললাম যে বাইন্ডিং এনার্জি যদি আমার অ্যাটমিক যে মানে মাস নাম্বার যেটা আছে সেটা যদি ট্রিমেন্ডাসলি হাই হয়, তাহলে বাইন্ডিং এনার্জির ফল বা আপরাইজ সেরকম হয় না, মানে রাইজটাও কম হয়, ফলটাও কম হয়। কারণ আপনি দেখুন এই পার্টিকুলারে 184 237 আপনার অ্যাটমিক নাম্বারটা ইটসেলফ হাই, সো অ্যাটমিক নাম্বারে চেঞ্জ হলেও আপনার বাইন্ডিং এনার্জিতে সিগনিফিকেন্ট চেঞ্জ দেখা যাচ্ছে। whereas এখানে মাত্র অ্যাটমিক নাম্বার ইফ ইউ হ্যাভ ইনক্রিজ 30 ফ্রম হাইড্রোজেন, এখানে ডয়ট্রিয়াম আছে, ডয়ট্রিয়ামে 2 আছে, এখানে আপনার সালফার দিয়েছেন 32 আছে, সো আপনি 30 ইউনিটস চেঞ্জ করেছেন অ্যাটমিক নাম্বার, কিন্তু আপনার বাইন্ডিং এনার্জি 2 মেগা ইলেকট্রনস ভোল্ট থেকে 8 মেগা ইলেকট্রনস ভোল্ট, মানে এতটা চেঞ্জ হয়েছে। সো দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ দিস পার্টিকুলার গ্রাফ। এই গ্রাফটাকে বোঝার এটা হচ্ছে ক্রাইটেরিয়া। আর একটা জিনিস হচ্ছে স্যার, এমনও তো হতে পারে ইউরেনিয়ামের পর এখানে কিছু আছে। হ্যাঁ আছে, সাপোজ সেগুলোর কি হবে না, নর্মালি দেখা যায় যদি আমার কোনো একটা পার্টিকুলার অ্যাটমিক নাম্বার যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 240 হয়ে যায়, মানে এই লেভেলের আমি বলছি যেগুলো অ্যাটমিক নাম্বার ইজ এক্সট্রিমলি হাই, ইউরেনিয়ামের অলরেডি হাই বাট তার থেকেও অনেক বেশি, সেক্ষেত্রে স্যার এগুলো বেসিক্যালি রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল হয়ে যায়। সো ইফ দিস আর রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল না, তাহলে স্যার এগুলো ব্রেক করে যায়, মানে এটা 2 বা 3টে ফ্র্যাগমেন্টে, এটা নিউক্লিয়ার ফিশন তোমরা পড়বে, আমরা একটু পরেই দেখাবো। সো এই নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার ফিশন এই ফর্মে এটা ব্রেক করে যায়,
সো ইফ ইট ইজ ব্রেক ইনটু দিস থিংস, তাহলে কি হচ্ছে, ওদের যে অ্যাটমিক নাম্বার ইটসেলফ ওটা কমে যাবে। সো দেন এগেন দিস পার্টিকুলার ফ্র্যাগমেন্টেড পোর্শন যেটা হবে সেটা আলটিমেটলি এই এরকম কোনো একটা জায়গায় ফল করবে। সো অ্যাবভ 240 অনওয়ার্ডস এগুলো স্টেবল থাকতে পারে না, ইট উইল ব্রেক ইনটু স্মলার ফ্র্যাগমেন্টস অফ আদার ম্যাটেরিয়ালস। তো এইভাবে জিনিসটা ঘটে থাকে। এই হচ্ছে মোটামুটি জিনিসটাকে আমরা বোঝার জন্য এইভাবে দেখে থাকি। তো নিউক্লিয়ার ফোর্স ব্যাপারটা এবার আমরা বলে দিই যে এটা হলো বাইন্ডিং এনার্জি কার্ভের গল্প। সো তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য উইকেস্ট ফোর্স, তুমি অবভিয়াসলি গ্র্যাভিটেশনাল ফোর্স বলবে, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ আ ভেরি উইকেস্ট ফোর্স। কিন্তু যদি স্ট্রংগেস্ট ফোর্স বলে তাহলে আমরা নিউক্লিয়ার ফোর্সের কথা বলি। সো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আসতে পারে, সেটা হচ্ছে যে কোন ফোর্সটা স্ট্রংগেস্ট ফোর্স বিটুইন টু অ্যাটমস অর মলিকুলস, দিস ইজ দ্য স্ট্রংগেস্ট ফোর্স। সো নিউক্লিয়াস ফোর্সটা হচ্ছে বেসিক্যালি স্ট্রংগেস্ট ফোর্স। এবং এটা কি কি ক্যারেক্টারিস্টিক্স, একটা তো স্ট্রংগেস্ট ফোর্স, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চার্জ, মানে এটা চার্জের উপর ডিপেন্ড করে না, সো ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চার্জ। সো এটা কোনো চার্জ রিলেটেড ইস্যু নয়। আর এটা খুব শর্ট রেঞ্জ ফোর্স, মানে খুব কাছে থাকবে, সো শর্ট রেঞ্জ ফোর্স। এন্ড শর্ট রেঞ্জ ফোর্স বলি ওটা অত অ্যাক্টিভ, কারণ আমরা জানি ফোর্সটাকে মেজার করা হয় বেসিক্যালি Q1 ইন্টু Q2 বাই R²। সো এখানে যদি আরটা এক্সট্রিমলি স্মল হয় তাহলে টোটাল জিনিসটা স্মল হবে, তাহলে ফোর্সটাও স্মল। সো ইট ইজ এক্সট্রিমলি শর্ট রেঞ্জ ফোর্স। মানে আমাদের কি কি জিনিসগুলো পড়তে হবে, ছোট্টর মধ্যে পড়ে আমাদের মনে রাখতে হবে কি কি, সেটা আমরা বুঝিয়ে দিলাম। সো আর একটা জিনিস 2-3টে, সেটা হচ্ছে স্ট্রংগেস্ট ফোর্স ইজ নেচার, সেটা বললাম, ইন্ডিপেন্ডেন্ট চার্জের ওপর হয়, এবং দিস ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার লাইক গ্র্যাভিটেশনাল ফোর্স। সো এটা সবসময় আমাদের অ্যাট্রাকটিভ ইন নেচার। সো এই পয়েন্টগুলো জানা থাকলেই তোমাদের নিউক্লিয়াস অ্যাটম থেকে কোয়েশ্চেন্স গুলো তোমরা হ্যান্ডেল করতে পারবে। সো মানে প্রোটন নিউটন, নিউটন প্রোটন ফোর্স বেসিক্যালি, তার মানে নিউক্লিয়ার ফোর্স যখন ইন্ডিপেন্ডেন্ট অফ চার্জ বলছি, কারণ এটা এন এর সাথে পি হতে পারে ফোর্সটা, এন্ড পি এর সাথে এন হতে পারে। সো নিউট্রনের সাথে প্রোটন বা প্রোটনের সাথে নিউট্রন, তো একটা তো তোমার একটা চার্জ হচ্ছে আর একটা হয় না, তো ওই কারণে এটা নিউট্রন। এবার তো প্রশ্ন আসবে স্যার নিউট্রন তো নিউট্রাল, কি করে তাহলে, প্রোটন তো পজিটিভ, তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স বলছেন, এটা অ্যাট্রাকটিভ হচ্ছেটা কি করে, সেটা আমরা একটু বাদে আসছি নিউক্লিয়ার ফোর্সের ডেপথে, ওটা জেইর কনসেপ্ট। আমরা আগে বোর্ডের প্রিলিমিনারিটা দেখে নিচ্ছি। শর্ট রেঞ্জ ফোর্স হলো এটা, এবং শুধু তাই নয়, আর একটা হচ্ছে দে হ্যাভ এ স্যাচুরেশন পয়েন্ট, মানে এই ফোর্সটা দে হ্যাভ এ স্যাচুরেশন পয়েন্ট। সো এই জিনিসটা আমাদের জানতে হবে, দে হ্যাভ এ স্যাচুরেশন পয়েন্ট, মানে এটার একটা স্যাচুরেশন পয়েন্ট থাকে। এবং 6 নম্বর পয়েন্ট যেটা মনে রাখবে নিউট্রাল ফোর্সের ক্ষেত্রে, যে দিস আর বেসিক্যালি নন সেন্ট্রাল। অনেক সময় এটা মনে হবে এটা সেন্ট্রালি ফাংশন করে, সবারই তাই মনে হবে, কারণ দুটো নিউক্লিয়াস নিউট্রন প্রোটনের মধ্যে, তার মানে এ সেন্টার আর ও সেন্টারের মধ্যে কাজ। নো, দিস ইজ অ্যাবসলিউটলি এ নন সেন্ট্রাল ফোর্স। দ্যাট মিনস ইলেকট্রিক্যাল ফোর্সেস বিটুইন টু চার্জেস যখন আমরা কনসিডার করে থাকি, সো ইন দ্যাট পার্টিকুলার কেস ইট ইজ অ্যাক্টিং বিটুইন দ্য সেন্টার অফ দিস টু, মানে লাইন জয়েনিং বেসিক্যালি দ্য সেন্টার অফ দ্য চার্জ বডি। মানে এখানে একটা বডি আছে, এখানে একটা বডি আছে, তার এটা সেন্টার, এটা সেন্টার, দুটো সেন্টারের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা যে লাইনটা জয়েন করছে, সেই লাইন বরাবর অ্যালং দিস লাইন ফোর্সটা কাজ করে, সেটাকে আমরা তখন বলে থাকি ইন কেস অফ ইলেকট্রিক্যাল বডিজ। কিন্তু these are not electrical bodies, কারণ স্যার নিউট্রনটা হচ্ছে নিউট্রাল, সো ইউ ক্যান সে দিস ইজ অ্যাবসলিউটলি নন সেন্ট্রাল ফোর্স। তো এই ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমাদের মাথায় রাখতে হবে, এইটা আমাদের জানা দরকার, যে এই ক্যারেক্টারিস্টিক্সটা জানা থাকলে আমাদের সুবিধা হয়, বিকজ এইটা আমাদের জানা খুব দরকার। এবার একটু আগে বলছিলাম যে এক্সট্রা কিছু অল্প কিছু একটু এখানে জেনে রাখা উচিত, যেটা আমাদের দরকার এই পড়তে। সেই জিনিসটা কি রিগার্ডিং দিস অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়ার, কারণ আমরা রেডিও অ্যাক্টিভিটিতে এখন ঢুকছি না। সেটা হচ্ছে এই যে কথাটা বলা হলো যে নিউক্লিয়ার ফোর্সেস, এটা একটা নিউট্রন আছে একটা প্রোটন আছে, স্যার এটা কি করে অ্যাট্রাকটিভ হয়, নিউট্রনটা তো নিউট্রাল,
আর প্রোটনটা পজিটিভ, যদি আজকে একটা নেগেটিভ একটা পজিটিভ হতো, দেন উই ক্যান এক্সপেক্ট দেয়ার উইল বি অ্যান অ্যাট্রাকটিভ ফোর্স। কিন্তু এটানে একটা পজিটিভ আর একটা নিউট্রাল, তার মধ্যে কি করে অ্যাট্রাকটিভ ফোর্স হতে পারে? মানে নিউক্লিয়াসের ভেতরে ঘটনাটা ঘটছে, এটা কি ঘটে বেসিক্যালি? তো আমি জানি না তোমরা কেমিস্ট্রিতে কতটা ডেপথ নিয়ে পড়েছো, এটা পুরোটাই কেমিস্ট্রির ফান্ডা। সো দেখা যাক কেমিস্ট্রি তোমাদের কিরম ডেপথ আছে, এইটা দেখা যাক, কেমিস্ট্রি বোঝা যাবে। সো নিউক্লিয়ার ফোর্স যেটা হয় না, নিউক্লিয়ার ফোর্স যেটা হয়, so these nuclear forces actually it depends on the orientation of spins of the interactive nucleons. সো নিউক্লিয়াস মানে তোমরা জানো নিউট্রন এন্ড প্রোটন, সেটাকে একসাথে বলা হয় নিউক্লিয়াস। কিরম না স্যার? এরকম হতে পারে, সাপোজ আপনার এরকম একটা অ্যাটম আছে, এইটা তার অ্যাক্সিস, সাপোজ দিস ইজ ইটস অ্যাক্সিস অফ দ্য অ্যাটম, এটা অ্যাক্সিস। স্যার স্পিনটা এইদিকে আছে, সাপোজ স্পিন ইজ ইন দিস ডিরেকশন, অর্থাৎ সোজা কথা এই দিকে ঘুরছে, এটা ডাইরেকশন। সো ইন দ্যাট পার্টিকুলার কেস আমি এখানে বলছি একটা ফোর্স সাপোজ এইদিকে কাজ করছে, ফোর্সটার নাম দিলাম S1, এই স্পিনটার নাম দিলাম S1, এটা স্পিন, এটা হচ্ছে ডিরেকশন অফ ফোর্স। এবার প্যারালাল স্পিন হতে পারে, কিরকম প্যারালাল স্পিন? মানে আমার আরেকটা, এটা ধরা যাক আমার একটা অ্যান্টি প্যারালাল স্পিন, কিরকম? এটা নিউট্রন ঘুরছে, এটা প্রোটন ঘুরছে স্যার। স্যার এরকম যদি হয়, মানে পাশাপাশি দুটো ঘটনা আমি দেখাচ্ছি। স্যার এদিকে একটা স্পিন হতে পারে যখন এইটা এই দিকে ঘুরছে, মানে দুটো আলাদা আলাদা স্পিন নিচ্ছে। সো দিস ইজ, এই যে স্পিনটা দেখছো তুমি, এইটাকে বলা হয় প্যারালাল স্পিন। সো দিস ইজ বেসিক্যালি কল্ড প্যারালাল স্পিন, মানে দুটো একই দিকে স্পিন নিচ্ছে। এটা একটা কেস। আর আরেকটা কেস যেটা হতে পারে সেটা হচ্ছে যে এরকম একটা আছে, সে নিউট্রন বা প্রোটন যাই ধরো না কেন, স্যার এটা এইদিকে স্পিনটা নিচ্ছে, এইদিকে ঘুরছে, মানে এই সাইডে ঘুরছে। সো সেদিকে ফোর্সটা এইদিকে কাজ করছে, দ্যাট ইজ মাই F2 ফোর্স। আর এই সাইডে একটা প্রোটন আছে, মানে এটা নিউট্রন ধরলাম, সেটা এই দিকে ঘুরছে। সো ইন দিস কেস ইট ইজ দ্য অ্যাক্সিস। সেক্ষেত্রে এই স্পিনটা স্যার এই দিকে নিচ্ছে, সো দ্যাট ইজ S2। তো ফার্স্ট এর ক্ষেত্রে এইদিকে তখন এই সাইডে ফোর্সটা কাজ করছে, সো এইটা হয়ে যাচ্ছে আমার অ্যান্টি প্যারালাল স্পিন। সো দুটো স্পিনই কিন্তু হতে পারে। এবার তোমাদের এখানে একটা মেসন থিওরি আছে অফ নিউক্লিয়ার ফোর্সেস। এই মেসন থিওরিটা কি বলে? মেসন থিওরিটা বলছে যে অ্যাকর্ডিং টু দিস পার্টিকুলার থিওরি, দ্য নিউক্লিয়ার ফোর্স এক্সিস্টিং বিটুইন দ্য টু নিউক্লিয়ন্স, মানে দুটো নিউক্লিয়ন আছে। তাহলে মেসন থিওরি সবসময় বলে যে এই যে নিউক্লিয়ার ফোর্স কথাটা আমরা বলি, এই নিউক্লিয়ার ফোর্সটা অ্যাকচুয়ালি কি হয় না, দুখানা নিউক্লিয়নের মধ্যে হয়। এটা নিউট্রন প্রোটন না, মানে এখানে একটা নিউক্লিয়ন, এটা একটা নিউক্লিয়ন, মানে এটা একটা নিউক্লিয়ন, এখানে আর একটা নিউক্লিয়ন আছে। সো ইট হ্যাপেন্স বিটুইন টু নিউক্লিয়ন্স, দুখানা নিউক্লিয়ন্স আছে, তাদের মধ্যে যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সটাই অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ফোর্স। কিন্তু স্যার আমরা যে জানতাম যে প্রোটন আর নিউট্রনের মধ্যে যেটা কাজ করে, সো এটা কি করে করা যায়? সো ফান্ডাটা হচ্ছে এই মেসন থিওরিটায়, অ্যাকর্ডিং টু দিস থিওরি, দ্য নিউক্লিয়ার ফোর্স বেসিক্যালি এক্সিস্টিং বিটুইন দ্য টু নিউক্লিয়ন্স ইন দ্য রেজাল্ট অফ এক্সচেঞ্জ অফ দ্য পি মেসন। তার মানে কি, এই নিউক্লিয়ার ফোর্সটা হবে, বাট ইট উইল বি হ্যাপেন্স বিকজ অফ এক্সচেঞ্জ অফ পি মেসন বলে একটা পার্টিকেল আছে, পি মেসন এক্সচেঞ্জ হয়।
পি মেসন বিটুইন দিস নিউক্লিয়াস, মানে এই যে দুটো নিউক্লিয়াস আছে, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা, তাদের মধ্যে এই স্যার পি মেসন, এটা প্রোটনও নয় স্যার, এটা নিউট্রনও নয়, এটা আলাদা একটা পার্টিকেল থাকে, তার নাম হচ্ছে পি মেসন। স্যার এইটা এক্সচেঞ্জ করতে থাকে, মানে একটা নিউক্লিয়ন থেকে পি মেসন এটাতে গেল, ওখান থেকে পি মেসন এটাতে এলো, এই ঘটনাটা ঘটতে থাকে। এবার কি হচ্ছে স্যার, আপনি তো একটু আগে বললেন যে নিউক্লিয়াসটা তো বেসিক্যালি প্রোটন আর নিউট্রন আছে। হ্যাঁ, প্রোটন আর নিউট্রন আছে, কিন্তু এই পি মেসন যখন এখানে গেল, তো যখনই আমি দেখতে পাচ্ছি ফার্স্ট, মানে মেসন বেসিক্যালি কি হয় না, মেসন মেসন এই যে পার্টিকেলটা, এটা হয় p⁻0, মানে এইভাবে লেখা হয়, মানে এটা অ্যাকচুয়ালি নিউট্রাল। সো দিস ইজ বেসিক্যালি এ নিউট্রন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার এই পুরো জিনিসটাতে মেসন এমন একটা পার্টিকেল, মাস যেটা ইন্টারমিডিয়েট বিটুইন দ্য মাস অফ ইলেকট্রন অ্যান্ড প্রোটনের মাঝখানে এর মাসটা থাকে। এর যে মাসটা পি মেসন, তার মাসটা এধারে ইলেকট্রনের মাস, আর ধরা যাক একটা প্রোটনের মাস, তো দুটো মাসের ইন্টারমিডিয়েট মাসটা থাকে, এবং এই পার্টিকেলটা কিন্তু অ্যাকচুয়ালি একটা নিউট্রাল পার্টিকেল। এবার কি ঘটে, এইটা স্যার সবসময় নিউট্রাল হয় না, কিছু কিছু সময় এটা নিউট্রালও হয়, কিছু কিছু সময় এটা পজিটিভও হয়। এইখানেই গন্ডগোলটা স্টার্ট হবে। যতক্ষণ পর্যন্ত এটা নিউট্রাল থাকবে, সেক্ষেত্রে স্যার কোনো নিউক্লিয়ার ফোর্স ডেভেলপ করে না। কারণ এটা খুব কমন ফ্যাক্টর যে স্যার একটা নিউট্রন একটা প্রোটনের সাথে কি করে নিউক্লিয়ার ফোর্স কাজ করবে, তার মানে অন্য একটা কিছু ব্যাপার ঘটছে। সেই ব্যাপারটা হচ্ছে স্যার, একটা নিউক্লিয়নের সাথে আর একটা নিউক্লিয়নের যে ইন্টারঅ্যাক্টিভ ফোর্সটা হয়, সেটাকে বলে নিউক্লিয়ার ফোর্স। কোন নিউক্লিয়াস, তোমার তো এটা মনে হতে পারে বাইরে ইলেকট্রন গুলো ঘুরছে আর ভেতরে নিউট্রন প্রোটন আছে, তো ইলেকট্রনটাকে নয় অ্যাট্রাক্ট করছে, ইলেকট্রনটা সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে বাইরে যেতে চাইছে, আর ভেতরে যেটা আছে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, মানে যেহেতু আমার ভেতরে ইয়েটা আছে, তোমার প্রোটনটা আছে, ওটা প্রোটনের চার্জটা দিয়ে ওই ইলেকট্রনটাকে টানছে। সেদিক দিয়ে বোঝা গেল যে ইলেকট্রনের মুভমেন্টটা বোঝা গেল যে ঠিক আছে, এইটা আমার নিউক্লিয়াস, দিস ইজ মাই নিউক্লিয়াস, আর এই সাইডে সমস্ত ইলেকট্রনস গুলো ঘুরছে, মানে এখানে ইলেকট্রনস, এখানে ইলেকট্রন, এখানে এখানে ইলেকট্রনস গুলো আছে, আর এইখানে আমার Z × E, মানে টোটাল পজিটিভ চার্জ বিলং করছে, সেটা এটা এদিকে টানছে, এদিকে যাওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে আমার mv²/r দিয়ে, মানে সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে, আর ভিতরের দিকে যেটা টানছে সেটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ইলেকট্রোস্ট্যাটিক, মানে ফোর্স অফ ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ফোর্সটা তৈরি হচ্ছে, অর্থাৎ দুটো পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে যে ফোর্সটা। সো এইটা বোঝা গেল যে একটা অ্যাটমের মধ্যে কি করে অ্যাটমটা স্টেবল, এই দিকে বলে, কিন্তু আমার কথা হচ্ছে অ্যাটম স্টেবল না, আমি বলতে চাইছি নিউক্লিয়াসের মধ্যে যে ফোর্সটা কাজ করছে, সেই ফোর্সটা কি করে কাজ করছে, নইলে তো নিউক্লিয়াসটাই স্টেবল হতো না। সো এখানে কি হয় না, একটা নিউক্লিয়নের সাথে আর একটা নিউক্লিয়নের মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটা, এবং এই পি মেসন এমন একটা পার্টিকেল যেটার মাসটা ইলেকট্রন এবং প্রোটনের মাঝখানে থাকে, এটা কখনো নিউট্রাল হয়, কখনো পজিটিভ হয়। মজাটা হচ্ছে যখনই এইখান থেকে পি মেসনটা এরম ভাবে এসে এখানে ঝুঁকলো, তাহলে যখন এটা পজিটিভ আছে, তার মানে পজিটিভ ঢোকা মানে এরা আরো পজিটিভ হয়ে গেল, আর এখান থেকে পি মেসন বেরিয়ে যাওয়ার জন্য এইটা নেগেটিভ হয়ে গেল। তাহলে কি হচ্ছে, এবার তুমি বলতে পারো যে স্যার যখনই পি মেসনটা বেরিয়ে গেছে, পি মেসন যখন পজিটিভ চার্জ হিসাবে কাজ করছে, at that time if it is joined in another nucleus, so it will be positively charged, and once it is released from another nucleon, that nucleon becomes negatively charged. So that's why there will be a force of attraction between these two. But there is a problem. কি প্রবলেম স্যার, এটা কনস্ট্যান্ট থাকতে পারে না, কারণ এই এই চেঞ্জিংটা খুব ফাস্ট ঘটে, কারণ এটা তো নিউট্রালও হতে পারে, পজিটিভও হতে পারে। তার মানে স্যার এখানে আসার পর এই পার্টিকুলার চার্জ পার্টিকেলটা হতে পারে এটা নিউট্রাল হয়ে গেল। সো যদি নিউট্রাল হয়ে যায়,
সেই পার্টিকুলার ক্ষেত্রে তো তাহলে সেটার ক্ষেত্রে তো আমার তাহলে আর কোনো মানে থাকছে না। তার মানে স্যার এখান থেকেও তখন কিছু পাইমেশন আবার বেরিয়ে যাবে এদিকে। যেই ওদিকে বেরিয়ে গেল মানে এটা পজিটিভ হয়ে গেছিল, পজিটিভ থেকে এটা আবার নিউট্রাল হয়ে যাবে, নিউট্রাল থেকে এটা আবার নেগেটিভ হয়ে যাবে। আর তখন এই নিউক্লিয়নটা আস্তে আস্তে আবার পজিটিভ, সরি এইখান থেকে যে পাই মেশনটা চলে গেল এই ধারে, মানে পি মেশনটা চলে গেল, তখন এই নিউক্লিয়ন থেকে এধারে পি মেশন চলে গেলে এটা আবার পজিটিভলি চার্জ হয়ে গেল। তার মানে এই দুটো নিউক্লিয়ন একবার পজিটিভ চার্জ হচ্ছে, একবার নেগেটিভ চার্জ হচ্ছে, আবার এটা পজিটিভ হচ্ছে, ওটা নেগেটিভ হচ্ছে। তার মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এইটা ক্রমাগত চলতে থাকে, এটা থামে না কিন্তু। এবং সেই জন্য আমরা দেখতে পাচ্ছি অ্যাপারেন্টলি যে স্যার নিউট্রন আর প্রোটন আছে, সো দেয়ার উইল বি এ ফোর্স অফ অ্যাট্রাকশন। স্যার কি করে হয়? নিউট্রন তো নিউট্রাল, প্রোটন তো পজিটিভলি চার্জ, তাহলে কি করে ওদের মধ্যে অ্যাট্রাকশন? তাহলে নিউক্লিয়াসটা তো স্টেবলই থাকতো না স্যার, কিন্তু নিউক্লিয়াসটা স্টেবল আছে। কি করে আছে স্যার? বিকজ অফ দিস পাই মেশন, এই পাই মেশন এই গন্ডগোলটা ক্রিয়েট করে। এবার এটার আরো ডিটেলস অনেক আছে, যে কখন এটা পাই মেশন থেকে বেরিয়ে মানে আলাদা, কখন এটা পজিটিভ হচ্ছে, কখন এটা নেগেটিভ হচ্ছে, তার আলাদা আলাদা ইকুয়েশন আছে, আমরা অতটা ডেপথে যাচ্ছি না। আমি জাস্ট বেসিক জিনিসটা বলে দিলাম যে এই জিনিসটা ঘটে থাকে। এবার এটার ভিতরে আরো অনেক ডেপথ আছে, ডিফারেন্ট ডিফারেন্ট মানে পিপি কখন হবে, এখানে অনেক টাইপ অফ ফোর্স হয়, যে ফোর্সটা নিউক্লিয়ার ফোর্সের আবার অনেক টাইপ হয়। যেমন আমরা বলতে পারি একটা ফোর্স হয় এনপি টাইপ ফোর্স, এটা একটা ফোর্স, আর একটা হয় পি এন টাইপ অফ ফোর্স, আর একটা হয় পিপি টাইপ অফ ফোর্স, আর একটা হয় এন এন টাইপ অফ ফোর্স। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট নিউক্লিয়ার ফোর্স দেখা যায়। সেটা ডিপেন্ড করবে যে আমার এই পাই মেশন যেটা বেরিয়েছে মানে পি মেশন যেটা বেরিয়ে এসছে সেটা নিউট্রাল না পজিটিভ তার উপর। তো এবং এখান থেকে যখন বেরোচ্ছে সেখন সেটা যে নেগেটিভলি চার্জ ক্যারি, ওই পজিটিভলি চার্জ ক্যারি করে এখানে যাচ্ছে, সেটা কি নিউট্রাল ফর্মে বেরোচ্ছে না পজিটিভ ফর্মে বেরোচ্ছে তার উপর ডিপেন্ড করবে। মানে নিউট্রন প্রোটনের মধ্যে ফোর্স আসবে, প্রোটন নিউট্রনের মধ্যে ফোর্স, প্রোটন প্রোটনের মধ্যে ফোর্স, নিউট্রন নিউট্রন। সো এগুলো আলাদা আরো ডেপথের অ্যানালিসিস। বাট রাফ অ্যানালিসিস স্যার, নিউক্লিয়ার ফোর্সটা বেসিক্যালি দুটো নিউক্লিয়ারের মধ্যে হয়। খুব কনফিউজিং কি করে হবে স্যার? কারণ এটা যদি পজিটিভলি হয়, নিউক্লিয়ারের মধ্যে তো নিউট্রন থাকে আর প্রোটন থাকে, তো প্রোটন পজিটিভলি চার্জ, এটাও পজিটিভ, তাহলে তো অ্যাট্রাকটিভ ফোর্স হওয়ার কথাই নয়, রিপালসিভ হবে, তাহলে তো নিউক্লিয়াসটা বাস্ট করে যাবে, কিন্তু নিউক্লিয়াস তো বাস্ট করছে না। তাহলে কেন হচ্ছে? তার কারণটা হচ্ছে পাই মেশন থিওরি দিয়ে এটা বোঝানো যায়, মেশন থিওরি, যে আমার পি মেশন এমন একটা পার্টিকেল যেটা কিনা নিউট্রাল বা পজিটিভলি চার্জ হয়, এবং সেটা খুব ফ্রিকুয়েন্টলি এই চেঞ্জটা হতে থাকে। এবং এই ক্যারেক্টারিস্টিক্স যেহেতু এটা নিউট্রাল এবং পজিটিভ দুটোই হতে পারে, যখন পজিটিভ হয়ে ঢোকে সেটা ক্রমাগত নিউট্রাল হয়ে যায়, এবং তখন নিউট্রাল হয়ে গেলে তখন এই সাইডটা টান পড়ে, তখন এখান থেকে পি মেশন আবার এধারে আসে, যেই এখান থেকে পি মেশন বেরিয়ে এধারে এলো, এ পজিটিভ হয়ে যায়, এ নেগেটিভ হয়ে যায়। তো অল্টারনেটিভলি এটা চলতে থাকে, সেই জন্য একটা নিউক্লিয়ন আর একটা নিউক্লিয়ন, একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ হবে। বাট এটা ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে 10⁻⁻18 সেকেন্ডসে এই ট্রান্সফরমেশনটা ঘটে। মানে ইউ জাস্ট ইমাজিন কতটা কম সময়ের মধ্যে এন্টার ট্রান্সফরমেশনটা এক্সিকিউট হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বেসিক ফান্ডা। তো তোমাকে যদি শর্টে আমি জিনিসটা বোঝাই, মানে আমি অতটা দেখালাম যে কত ধরনের নিউক্লিয়ার ফোর্স হতে পারে, তোমাকে শর্টে দেখালে এইটুকু বলা যায় স্যার, প্রোটন এরম ভাবে একটা, and here it is neutron. স্যার এই পার্টিকুলার ক্ষেত্রে আপনার নেগেটিভ পাই মেশন যখন বেরিয়ে আসছে, নেগেটিভ মেশন যখন বেরিয়ে আসছে তখন সেটা প্রোটন থেকে নিউট্রনে কনভার্ট হয়, আর যখন এটা পজিটিভ মেশন বেরিয়ে আসে, অর্থাৎ পজিটিভ মেশন যখন নিউট্রন থেকে বেরিয়ে আসে তখন সেটা প্রোটনে কনভার্ট হয়। তো দ্যাট মিনস প্রোটন নিউট্রন আমার এই চেঞ্জটা ঘটতেই থাকে, এইটা নিউক্লিয়াসের মধ্যে সর্বতভাবে সব সময় ঘটছে। সো দ্যাট ওয়াইজ এই যে বললাম এনএন টাইপ, পিপি টাইপ, এনএন টাইপ, এই যে ডিফারেন্ট টাইপস অফ ফোর্সের কথা বললাম, সবসময় মাথায় রাখবে বেসিক্যালি এই জিনিসটা ঘটে, সেটার কুইক এক্সপ্লেনেশন একটা থিওরি, একটা জাস্ট ইকুয়েশন দিয়ে বুঝিয়ে দেওয়া যায়। প্রোটন থেকে নেগেটিভ মেশন বেরিয়ে গেলে স্যার ওটা নিউট্রনে যাচ্ছে, আপনার পজিটিভ নেগেটিভ ফোর্স এসে যাবে, এখান থেকে পজিটিভ মেশন বেরিয়ে এসে প্রোটনে আসছে, এটা পজিটিভ হচ্ছে, এটা নেগেটিভ হচ্ছে।
নেগেটিভ মেশন বেরিয়ে গেছে মানে এটাকে নেগেটিভ করবে, এটা তখন পজিটিভই থাকবে, আলটিমেটলি অ্যাট্রাকশন ফোর্স করবে। এইভাবে কনস্ট্যান্ট একটা অ্যাট্রাকশন ফোর্স চলতে থাকে। সো দিস ইজ দ্য ইকুয়েশন বিহাইন্ড ইট। এইটুকু জানা থাকলে আমাদের কাফি কম্পিটিটিভ লেভেল। এবার হচ্ছে নিউক্লিয়াস স্টেবিলিটি, যেটা আমরা দেখলাম। সো ইফ আই গো বাই দ্য নিউক্লিয়াস স্টেবিলিটি গ্রাফ, সো এই নিউক্লিয়াস স্টেবিলিটি গ্রাফে আমরা কি দেখতে পাই? যদি আমরা গ্রাফটা ড্র করি নিউক্লিয়াস স্টেবিলিটি, তাহলে দেখবে দিস ইজ ওয়াই অ্যাক্সিস এন্ড দিস ইজ এক্স অ্যাক্সিস। সো দিস আর দ্য অ্যাক্সিস হুইচ আর গেটিং ওভার হিয়ার। তো এরকম এই ওয়াই অ্যাক্সিস যেটা আছে আর এক্স অ্যাক্সিস যেটা আছে, সো এই ওয়াই অ্যাক্সিসে ইউ ক্যান ড্র দ্য নাম্বার অফ নিউক্লিয়ন্স। সো ইউ ক্যান সে দিস ইজ দ্য নাম্বার অফ নিউক্লিয়ন্স, সেটা n, নাম্বার অফ নিউক্লিয়ন্স ইউ ক্যান ড্র n। আর এক্স অ্যাক্সিসে তুমি ধরো দ্যাট ইজ দ্য নাম্বার অফ প্রোটনস, এটা হচ্ছে জেড। এবার তোমার যদি গ্রাফটা এরকম একটা লাইন টানো এখান থেকে এরকম, সেখানে আমি দেখবো বেসিক্যালি n ইজ ইকুয়াল টু জেড, এই লাইনটা যাচ্ছে। সো বেসিক্যালি n ইজ ইকুয়াল টু জেড, অর্থাৎ নাম্বার অফ প্রোটনস এর সাথে আমার নিউট্রন সেম আছে। তো গ্রাফটা আমরা কি দেখছি? আমরা দেখি যে এইখানে কিছু ডটেড জিনিসপত্র দেখা যাচ্ছে এরকম, অর্থাৎ এই জায়গাটা খুব ঘিজিবিজি ঘিজিবিজি অনেক রকমের এই জিনিসটা দেখা যাচ্ছে। এই অর্থাৎ এই লাইনটার ওপরে দিয়ে এসে এবার এই লাইনটাকে টাচ করে জাস্ট এরকম বেরিয়ে গেছে, এরম 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 এই জিনিসটা দেখা যাচ্ছে। তো এটা যদি অ্যানালিসিস করতে হয়, তাহলে আমি এই যে ব্লক সার্কেলস গুলো আছে, মানে হোয়াট আই এম ট্রাইং টু সে, এইগুলোকে আমরা বলে থাকি ব্লক সার্কেলস, মানে যেগুলো সার্কেলস গুলোকে ব্লক করা আছে। তো এই ব্লক সার্কেলস যেগুলো দেখতে পাচ্ছ, সেই জিনিসটা কোনগুলো, যেগুলো আমরা দেখবো। আচ্ছা, এইটাকে ব্লক সার্কেল বলো না, বেসিক্যালি আমরা দেখবো যে লাইট স্টেবল নিউক্লিয়াস যেগুলো হয়। স্যার লাইট স্টেবল নিউক্লিয়াস হচ্ছে এই লাইনটা, মানে n ইজ ইকুয়াল টু জেড, এই জিনিসটাকে, অর্থাৎ এই লাইনের উপর ধর আমি ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। সাপোজ আমার লাইট স্টেবল নিউক্লিয়াস আর কোনগুলো, এইগুলো যে কটাই থাক না কেন, একটা দুটা তিনটে চারটে যে কটাই। সো দিস আর বেসিক্যালি লাইট স্টেবল নিউক্লিয়াস, এইগুলোকে বলে লাইট স্টেবল নিউক্লিয়াস। মানে কি, n ইজ ইকুয়াল টু জেড। সো দ্যাট n ইজ ইকুয়াল টু জেড মানে আমার n বাই জেড এই রেশিওটা আমার বেসিক্যালি 1। মানে কি, আমার মাস নাম্বারের সাথে নিউট্রনস এর নাম্বারটা নিলে সেই রেশিওটা 1 এসে যাচ্ছে, সেগুলো আমরা বলে থাকি লাইট স্টেবল নিউক্লিয়াইড। আর রেশিও যেখানে দেখা যাবে, স্যার যদি দেখা যায় n বাই জেডটা ইনক্রিজ করছে, আমার ওয়াই অ্যাক্সিসে n আছে, তো n বাই জেডটা ইনক্রিজ করছে, তার মানে এই যে জিনিসটা, অর্থাৎ এইবার আপনি এইগুলোকে দেখুন, এই জায়গাগুলোকে এরকম পোর্শন, এটাও ইনক্রিজ করেছে, এটা প্রায় কাছাকাছি এসে গেছে, মানে মেনলি এই জায়গাটা। স্যার এটা হচ্ছে n বাই জেড গ্রেটার দেন, মানে নিউমারেটরটা বেশি, মানে নিউক্লিয়ন্সটা বেশি আছে। সো আপনার যদি নিউক্লিয়ন্সটা বেশি থাকে কম্পেয়ার টু দ্য নাম্বার অফ প্রোটনস, কারণ এটা কিন্তু প্রোটনস, এটা নিউট্রনস নয় স্যার, এটা নিউক্লিয়ন্স, মাইন্ড ইট, নিউক্লিয়ন্স। কারণ এখানে আমরা বেসিক্যালি সেটাই বলেছি, এনটাকে আমরা নিউট্রনস বলছি না স্যার, এনটাকে আমরা নাম্বার অফ নিউক্লিয়ন্স বলছি। সো ডোন্ট ফরগেট দিস অ্যাজ নিউট্রনস, নিউট্রন বলিনি স্যার, আমরা নাম্বার অফ নিউক্লিয়ন্স বলেছি, মানে নিউট্রন প্লাস প্রোটন মিলিয়ে বলেছি। সো আমার এই ব্লক সার্কেলস এর এইগুলো যদি আমি দেখি, যেগুলো রেড সার্কেলে আছে, সেখানে নিউক্লিয়ন্স বাই জেড এর যে রেশিওটা সেটা গ্রেটার, মানে নিউমারেটরটা বেশি, তার মানে এনটা বেশি, এন মানে নাম্বার অফ নিউক্লিয়ন্স। সেইগুলো কি হবে, এগুলো হেভিয়ার নিউক্লিয়াইড, দিস আর হেভিয়ার নিউক্লিয়াইডস, এইগুলো প্রচন্ড হেভিয়ার নিউক্লিয়াইড।
and becomes 1.6 times heavier than the stable nucleus এর থেকে 1.6 times heavier হয়, এগুলো 1.6 times heavier, these are 1.6 times heavier, এটা 1.6 times heavier হবে, ঠিক আছে। and this figure is presents এইখানে এই জিনিসটাই আমার স্যার আনস্টেবিলিটি, মানে যত উপরে উঠবে তত আমার আনস্টেবল হয়ে যাবে। সো যত এই গ্রাফটা উপরের দিকে যাচ্ছে তার মানে বেসিক্যালি আনস্টেবল হয়ে যাচ্ছে। এবার আমাকে কেউ যদি বলে যে এই পার্টিকুলার মানে নো নিউক্লিয়াইড জেড যেটা, সেই জেডটা বেসিক্যালি গ্রেটার দেন 83, অথবা তুমি যদি দেখো যে এ ইজ গ্রেটার দেন 219, সো নো নিউক্লিয়াইড উইথ জেড গ্রেটার দেন 83 অর এই এরকম আছে, সেটা স্টেবল স্যার, এটা হতে পারে। কোনো নিউক্লিয়াইড হবে না, সব আনস্টেবল হয়ে যাবে এই ফিগারের উপরে গেলে। সো আমরা সবসময় এটা মাথায় রাখবো যে একটা স্টেবিলিটি আনস্টেবিলিটির যখন ব্যাপার আসছে তখন আমরা নাম্বার অফ নিউক্লিয়াইড আর জেড এর যদি ভ্যালুটা সেম আসে, মানে রেশিওটা যখন 1 আসছে, তখন আমরা বলবো ইটস এ লাইট স্টেবল নিউক্লিয়াস। আর যখন এরকম সিনারিও আসবে তখন আমরা বলবো বেসিক্যালি এটা স্টেবিলিটির দরকার আছে, কেন এইগুলো যদি স্টেবিলিটি না দেয়া যায় তাহলে হবে না, বিকজ দ্য নিউক্লিয়াস লেফট স্টেবিলিটি রিজিয়নটাকে ফেলে দিয়ে চলে আসছে। অর্থাৎ সোজা কথায় স্যার, ইওলো রিজিয়নের মধ্যে যদি থাকো ভাই, যত কাছে থাকবে স্টেবিলিটি তত বেশি। আর যদি তুমি একদম ইওলো লাইনটার উপরে থাকতে পারো তাহলে তোমার স্টেবিলিটি হচ্ছে ম্যাক্সিমাম, বেস্ট স্টেবিলিটি রিজিয়ন তুমি পেয়ে যাবে। এইভাবে আমরা স্টেবিলিটির ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তো অবভিয়াসলি এরপর তোমাদের প্রবলেমস আমি করিয়ে দেবো। সো এইটা হচ্ছে ওভারভিউ অফ দ্য সিনারিও, যেটা আমি দেখাতে চাইছিলাম যে একটা নিউট্রন প্রোটন থেকে কি কি জিনিসপত্র দিতে পারে। এবার রেডিও অ্যাক্টিভ ডিকেতে যেটুকু থাকবে সেটুকু তো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করলে আমাদের রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে। আমি প্রবলেমস এখন করাচ্ছি না, কারণ সেমিকন্ডাক্টরটা আমাদের করাতে হবে, ওটা ইম্পর্টেন্ট এরিয়া। তো সেমিকন্ডাক্টরটা করে দেওয়ার পর আমি তারপর আবার প্রবলেমসে ঢুকে যাব। তো নর্মালি তোমাদের রেডিও অ্যাক্টিভ এবং অ্যাটমস এন্ড নিউক্লিয়াস এটা ইজি চ্যাপ্টার। সেমিকন্ডাক্টরটা একটু একটু তেড়া বেঁকা, বাট ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। এগুলোতে পেটেন্ট গদে বাঁধা কিছু কোয়েশ্চেন্স থাকে। সো রেডিও অ্যাক্টিভ, অ্যাটম, নিউক্লিয়ার, ডুয়াল নেচার অফ এগুলো থেকে ইভেন নিট জেই মেনেও কোয়েশ্চেন্স সলভ করো। মেনি অফ দ্য স্টুডেন্টস দে ডোন্ট ফোকাস অন ইট, ইটস বিগ কেমিস্ট্রি অ্যান্ড বেশ বোরিং চ্যাপ্টার, সেই জন্য ফোকাস করে না। বাট আমি বলছি নিটে 5খানা কোয়েশ্চেন পাবে, ডাব্লিউবিজিতে 2টা থেকে 3টে কোয়েশ্চেন পাবে, 2টো তো পাবি, 3টেও পেয়ে যেতে পারো, লাক ফেভার করলে 3টেও পেয়ে যাও। যেই মেনে 2টো কোয়েশ্চেন তুমি পাবি, যেই মেনে গ্রুপের ভাগ আমি দিয়ে দিয়েছি, দেখে নেবে তুমি 2খানা কোয়েশ্চেন এই এন্টায়ার মডার্ন ফিজিক্স থেকে পাবে। তার মধ্যে একটা সেমিকন্ডাক্টর শিওর, আর একটা অ্যাটমস এন্ড নিউক্লিয়াস অথবা ডুয়াল নেচার। তো এই চ্যাপ্টারটা করো, মানে এখান থেকে তুমি শিওর শট স্কোর করে দিতে পারো, কম পড়ে স্কোর করতে পারবে। স্কোর তো অনেকখান থেকেই করতে পারবে, বাট এখানে রিস্ক ফ্রি জোন, মানে কম পড়ে তুমি স্কোর করতে পারবে। সো এই চ্যাপ্টারটা যেমন অ্যাটমস নিউক্লিয়ার এইটুকুর বাইরে হবে না, এরপরের দিন রেডিও অ্যাক্টিভিটি, একদিন লাগবে, রেডিও অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে যাবে, কিচ্ছু নেই। এই কনসেপ্টটুকু জাস্ট দেখে নেবে, বাস, দ্যাটস অল। এর বাইরে আর কিচ্ছু দেখার দরকার নেই। চলো বাই।